শিয়ালপাড়ার জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। হাসা হাসিকে ভীষণ ভালোবাসতো, কিন্তু হাসার মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো ছানাপোনা ছিল না। একদিন হাসা নদী থেকে মাছ শিকার করে নিয়ে বাসায় ফিরে এলো। হাসি, এই দেখো তোমার জন্য কতগুলো মাছ ধরে এনেছি। নাও হাসি, মাছগুলো মজা করে খেয়ে নাও। হাসা, তোমাকে দেখে আমার খুবই কষ্ট হয়। তুমি প্রতিদিন নদীর ভেতরে গিয়ে কত কষ্ট করে মাছ শিকার করে আনো, আর আমাকে দিনের পর দিন বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ শুধুমাত্র একবার বাবা ডাক শোনার জন্য। কিন্তু আজ পর্যন্ত আমি একটা ডিমও দিতে পারলাম না। তোমাকে আমি বাবা ডাক কি করে শোনাবো? আরে হাসি, কি বলো এসব? এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। একদিন খোদা নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবে। সেটা আর কবে হাসা? আমার যে এভাবে আর বসে বসে খেতে ভালো লাগে না। কাল থেকে আমিও তোমার সাথে যাব নদীতে মাছ শিকার করতে। তুমি কিন্তু না করতে পারবে না হাসা? কি বলছো কি হাসি? তোমাকে আমি বললাম না এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি একাই শিকার ধরে আনতে পারবো, তুমি শুধু বসে বসে খাবে, ঠিক আছে? কিন্তু হাসি হাসার কোনো কথাই শুনতে চাইল না। তার এক কথা, সেও নদীতে মাছ শিকার করতে যাবে। অনেক বোঝানোর পরেও হাসা যখন হাসিকে মানাতে পারল না, পরদিন হাসিকে নদীতে মাছ শিকার করতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এভাবেই সেই দিনটি কেটে গেল। হাসি, তোমাকে কাল আমি কতবার করে বোঝালাম তোমাকে নদীতে মাছ শিকার করতে যেতে হবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তোমারও এক কথা, তুমি যাবেই যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। সকালবেলা হাসা হাসিকে নিয়ে নদীতে মাছ শিকার করার জন্য রওনা দিল। যেতে যেতে হাসি দেখলো গাছের নিচে একটি বাঘ ছটফট করছে। হাসা, ওই দেখো বাঘটা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মনে হচ্ছে বাঘটা কোনো বিপদে পড়েছে। চলো আমরা গিয়ে সাহায্য করি। হাসি, এজন্যই আমি তোমাকে জঙ্গলে আনতে চাই না। তোমার শরীর তো দয়ার শরীর, তুমি যাকে বিপদে পড়তে দেখো তাকেই সাহায্য করতে চাও। বাঘের অমন অজ্ঞান হয়ে পড়ে থাকা তো ওটা নাটকও হতে পারে। তুমি যেই না ওর কাছে যাবে তোমাকে খপ করে গিলে খাবে। আরে না হাসা, ওটা বাঘের কোনো ঢং নয়। ওই দেখো বাঘ কেমন ব্যথার জ্বালায় এদিক সেদিক কাতরাচ্ছে, আর ওর সামনে কিছু হাড় হাড্ডিও পড়ে আছে। আমার মনে হচ্ছে ওই বাঘের গলায় কোনো হাড় বেঁধে গেছে। চলো না আমরা গিয়ে ওকে সাহায্য করি। আরে না হাসি, আমি যেতে পারবো না। তোমার ইচ্ছা হলে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, তোমাকে যেতে হবে না। তুমি আসলেই একজন পাষাণ। আমার চোখের সামনে একটা প্রাণী মারা যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। এরপর হাসি চলে গেল বাঘের কাছে। আর বাঘের কাছে গিয়ে হাসি বাঘকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওরে বাবারে, আমি খুব বড় বিপদে পড়ে গেছি। একটা হাড় আমার গলায় আটকে গেছে। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি বলছো কি বাঘ মামা? তোমার গলায় হাড় আটকে গেছে? আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুমি বড় একটা হা করো, আমি আমার ঠোঁট দিয়ে তোমার গলায় আটকে থাকা হাড়টি বের করে দিচ্ছি। তারপর বাঘ বড় একটা হা করলো, আর হাসি তার ঠোঁট দিয়ে বাঘের গলায় আটকে থাকা হাড়টি বের করে আনলো। আর বাঘ তখন হাফ ছেড়ে বাঁচলো। ওরে বাবা, বড় বাচ্চা বেঁচে গেলাম। কি যে বড় একটা বিপদে পড়তে যাচ্ছিলাম, আর একটু হলে তো আমি মারাই যেতাম। সেই সকালবেলা শিকার খেতে গিয়ে এই হাড়টা আমার গলায় আটকে গেছে, কিন্তু অনেক চেষ্টা করেও আমি হাড়টা বের করতে পারছিলাম না। কেউ আসেনি আমাকে সাহায্য করতে। অবশেষে তুমি এসে আমার গলার হাড়টা বের করে দিলে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ধন্যবাদ হাসি, তোমার মনটা সত্যি অনেক সুন্দর। তোমার মতো এত ভালো মনের প্রাণী আমি এ জঙ্গলে আর কোনোদিন দেখিনি। সবাই তো আমাকে ভয় পেয়ে শুধু দূরে দূরে থাকে। আজই প্রথম কেউ আমাকে সাহায্য করতে এসেছে। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করব, ঠিক আছে? আরে বাঘ মামা, ঋণ বলছো কেন? এটা তো আমাদের দায়িত্ব। জঙ্গলের এক পশু আরেক পশুর উপকারে আসবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি তাহলে এখন আসি।
এরপর হাসি তার স্বামী হাঁসের কাছে চলে এলো। দেখলে হাসা, তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে। তোমায় আমি বললাম না ওই বাঘ আমার কোনো ক্ষতি করবে না। ওই বাঘ আজ সত্যি সত্যি বিপদে পড়েছিল, আর আমি তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। কোনোদিন যদি আমরা বিপদে পড়ি তাহলে সে আমাদের সাহায্য করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু করে নাই, খুবই ভালো। যে কাজ করতে এসেছি সেই কাজে চলো। হাসা আর হাসি আবারও নদীর দিকে রওনা দিল। আর হঠাৎই তাদের পথ আটকে দাঁড়ালো এক দুষ্টু পাজি শিয়াল। কিরে হাসা, তুই তোর বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? এখন যে আমার সামন থেকে এক পাও নড়তে পারবি না। আমি যে এখন তোদের দুজনকে ধরে কচমাচ করে চিবিয়ে খাবো। দেখলে হাসি, তোমাকে বলেছিলাম শিকার ধরতে না আসতে। এখন তো ওই পাজি শিয়ালের হাত থেকে বাঁচতে হলে দৌড়াতে হবে। তুমি কি পারবে দৌড়াতে? শোনো, ওই পাজি শিয়াল আমাদের কিচ্ছু করতে পারবে না। দৌড়াতে পারবো না মানে তুমিও আমার সাথে দৌড়ে পারবে না। কিরে, তোরা নিজেদের মধ্যে কি কথা বলছিস? হ্যাঁ, এখানে কি দৌড় প্রতিযোগিতা হচ্ছে? আমার কাছ থেকে দৌড়ে পালাতে পারবি? আমি হলাম শিয়াল পণ্ডিত রে, শিয়াল পণ্ডিত। তোরা এক হাত মাটির নিচে থাকলেও আমি তোদেরকে ঠিকই খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, তোদের একটা সুযোগ দিলাম, দৌড় দে দেখি। শিয়ালের এমন কথা শুনে হাসা আর হাসি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দিল এক দৌড়। দেখেছো বোকার দলের কাণ্ড? ওরা নাকি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে। আমি একটু আস্তে দৌড়াই, ওদেরকে তো আমি ধরবই ধরবো। এদিকে দুষ্টু পাজি শিয়ালও হাসা আর হাসির পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হাসা আর হাসি সেই বাঘের কাছে গিয়ে আশ্রয় নিল। কিছুক্ষণ পর শিয়ালও সেখানে চলে এলো। দেখেছো বোকার দলের কাণ্ড? দৌড়াতে দৌড়াতে শেষে কিনা এসে বাঘ মামার কাছে বসে আছে। বাঘ মামা, ভালোই হলো, আজ দুই মামা ভাগ্নে মিলে এই হাসাহাসিকে মজা করে খেতে পারবো। তুমি এক কাজ করো মামা, তুমি হাসাটাকে খাও আর আমি হাসিটাকে। হ্যাঁ ভাগ্নে, ঠিক কথাই বলেছিস। আয় আয়, তুই একটু আমার কাছে আয়, তোর কপালে একটা চুমু দেই। তুই একটা কাজের কাজ করেছিস। মামা, তুমি যে কি করো না, আমি কি আর এখন সেই তোমার ছোট্ট ভাগ্নেটা আছি? এখন তো আমি বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে মামা, তুমি যখন চুমু দিতে চাচ্ছ দাও তাহলে একটা। এই বলে শিয়াল যেই না বাঘের কাছে গেল, বাঘ অমনি পা দিয়ে শিয়ালকে দিল এক লাথি। আর লাথি খেয়ে তো শিয়াল ঘুরতে ঘুরতে অনেক দূরে ছিটকে পড়ে গেল। ওরে বাবা রে, এটা কি হলো? গেল রে গেল, কোমরটা আমার গেল। ওই হাসাহাসি যে বাঘ মামার পরিচিত, এটা তো আমি জানতাম না। এখন আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই কথা বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালালো। দেখলে হাসা, আমি বাঘ মামার জীবন বাঁচিয়েছিলাম বলে বাঘ মামাও আজ আমাদের জীবন বাঁচিয়ে দিল। হ্যাঁ হাসি, আমি আসলে বলছিলাম, তুমি সঠিক ছিলে। তোমার ওই উপকারের জন্য আজ আমাদের দুজনের প্রাণটাই বেঁচে গেল। ধন্যবাদ বাঘ মামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এরপরও কখনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। আমি তোমাদের সেই বিপদ থেকে উদ্ধার করব। আর এই জঙ্গলের সবাইকে বলে দিব তোমরা আমার পরিচিত, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমরা তাহলে এখন আসি। ভালো থেকো তুমি। এই বলে হাসা আর হাসিও সেখান থেকে চলে গেল। এরপর থেকে জঙ্গলের কেউই আর হাসা হাসির দিকে চোখ তুলে তাকায় না। হাসা হাসিও ওই জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলের এক গুহার ভেতরে এক হাসি তার 7টি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসি তার ছানাদেরকে বলল, চলো আমার সোনারা, আজকে আমি তোমাদের নিয়ে যাব নদীতে সাঁতার শেখাতে। তোমরা তো এখন অনেকটাই বড় হয়ে গেছো, এখন তোমাদের সাঁতার শেখা দরকার। সারা জীবন তো আমি আর বেঁচে থাকবো না। তোমাদের সাঁতার শিখে নিজে নিজেই নদী থেকে মাছ শিকার করে খেতে হবে। কি মজা, কি মজা! আমরা নদীতে সাঁতার শিখতে যাব। মা, আমিও সাঁতার শিখতে যেতে চাই। হ্যাঁ আমার সোনা,
আমি তো বললামই আমি তোমাদের সবাইকে নদীতে সাঁতার শেখাতে নিয়ে যাব। চলো আমার সাথে। এই বলে হাসি তার 7 ছানাকে নিয়ে চলল নদীর দিকে। হাঁটতে 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 তারা নদীর কাছে পৌঁছে গেল। শোনো আমার সোনারা, আমি তোমাদের এই নদীতে সাঁতার শেখাবো। প্রথমে আমি নদীতে নামছি, তোমরা আমাকে দেখে ঠিক আমার মতো করে নদীতে নামবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে মা। এই বলে হাসি নদীর পানিতে নেমে গেল আর হাসির পেছন পেছন তার ছানাগুলো নদীতে নেমে গেল। কি যে মজা লাগছে, নদীর পানিগুলো কত ঠান্ডা। হ্যাঁ আমার সোনারা, নদীর পানিতে সাঁতার কাটতে খুব ভালো লাগে। তাই তো হাঁসদের প্রিয় জায়গা হচ্ছে নদী। তারা সব সময় নদীতে সাঁতার কাটতে চায়। সোনারা, এখন আমি তোমাদের ডুব দেওয়া শিখাবো। তোমরা আমাকে দেখো, আমি যেভাবে ডুব দেব তোমরাও ঠিক আমার মতো করে ডুব দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। এরপর হাসি নদীর পানিতে ডুব দিল আর কিছুক্ষণ পরে পানির নিচ থেকে একটি মাছ ধরে নিয়ে উপরে উঠে এলো। দেখলে আমার সোনারা, এভাবে পানিতে ডুব দিতে হয়। আর পানির নিচে যে মাছ থাকে সেগুলো ঠোঁট দিয়ে ধরে আনতে হয়। এবার তোমাদের পালা, নাও তোমরা সবাই একসাথে ডুব দাও। এরপর হাঁসের 7 ছানাই নদীর পানিতে ডুব দিল আর কিছুক্ষণ পরেই পানির ওপরে ভেসে উঠলো। মা, তুমি তো ডুবতে একটা মাছ ধরে এনেছিলে, কিন্তু আমরা তো পারলাম না। শোনো আমার সোনারা, মাছ ধরা এত সহজ কাজ নয়। তোমরা যখন নদীর পানিতে সাঁতার কাটতে ও ডুব দিতে অভ্যস্ত হবে তখন দেখবে তোমরা এমনিতেই মাছ ধরা শিখে যাবে। এখন শুধু সাঁতার কাটা শেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমরা একটু সাঁতার কাটতে কাটতে ওই নদীর মাঝখানটায় যেতে চাই। আরে কি বলছো আমার সোনারা, মাঝখানে তো যাওয়া যাবে না। মাঝখানে গেলে আমাদের বিপদ হতে পারে, কারণ তোমরা এখনো ভালো করে সাঁতারে শেখোনি। কেউ যদি আক্রমণ করে ফেলে তখন আমরা কিনারে যেতেই পারবো না। না না, আমি কিছু শুনতে চাই না, আমি নদীর মাঝখানে যেতে চাই। আমাকে নদীর মাঝখানে নিয়ে চলো মা। আহ, কি চেঁচে শুরু করলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে বেশি সময় নয়, সামান্য কিছু সময় আমরা নদীর মাঝে থেকে আবারও কিনারায় চলে আসবো। এই বলে হাসি তার 7 ছানাকে নিয়ে নদীর মাঝখানে চলে গেল। ওদিকে নদীর কিনারায় এক ঝোপের মধ্যে ডিম দিয়েছিল এক দুষ্ট কুমির। হঠাৎ দুষ্ট কুমিরের চোখ পড়ে গেল হাসির 7 ছানার উপর। আরে, একে দেখছি আমি, ওই হাসির 7-8টে ছানা হয়েছে। আরে বাহ, ছানাগুলো দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখতেই যে সুন্দর, খেতে না জানি আরো কত সুন্দর লাগবে। আজকের মধ্যেই তো আমার ডিম ফুটে ছানা বের হওয়ার কথা। ছানাগুলো বের হলেই তো ওরা খেতে চাইবে। এক কাজ করি, ওই হাসির 7-8টে ছানাকে আমি ধরে নিয়ে আসি, তাহলে আমার ছানাদের এক বেলার খাবার হয়ে যাবে। হা 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 হা। এদিকে নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিয়ালিনী। শিয়ালিনী দূর থেকে দেখতে পেল এক হাসি তার 7টি ছানাকে নিয়ে নদীর মাঝখানে খেলা করছে। ওই হাসিটার কি ভাগ্য, 7-8টি ছানাকে নিয়ে নদীতে খেলা করছে। আর আমার কপালটা দেখো, আমার বিয়ে হওয়ার 12 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা ছানাপোনার মুখ দেখলাম না। আরে কত বছর যে আমাকে মার ডাক শোনা থেকে বঞ্চিত থাকতে হবে সে একমাত্র খোদাই জানে। শিয়ালিনী যখন এসব কথা বলছিল তখনই সেই দুষ্ট কুমিরটি পানির তল থেকে এসে হাসিকে ধরে ফেললো। মা মা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন মা? আমার সোনারা, আমি মনে হয় আর বাঁচবো না। তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালাও, কিনারার দিকে যাও। না মা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমিও চলো আমাদের সাথে। আমি যে তোমাদের সাথে যেতে পারবো না রে মা, আমাকে যে কুমির ধরে ফেলেছে। তুমি তাড়াতাড়ি তোমার ভাই বোনদের নিয়ে কিনারায় চলে যাও মা, তা না হলে যে ওই কুমির তোমাদেরকেও খেয়ে ফেলবে। এরপর হাসির 7 ছানা তাড়াহুড়ো করে কিনারার দিকে চলে গেল আর দুষ্টু পাজি কুমির হাসিটিকে খেয়ে হাসির ছানাগুলোকে পেছন দিক থেকে তাড়া করলো।
এদিকে হাঁসের ছানাগুলো কিনারায় উঠতে শিয়ালিনী ছানাগুলোকে বলল, ছানারা তোমরা আর এখানে থেকো না, তোমরা তাড়াতাড়ি আমার সাথে এসো, তা না হলে ওই দুষ্ট কুমির তোমার মায়ের মতো তোমাদেরকেও ধরে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চলো আমার সাথে। এই বলে শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। দুষ্ট পাজি কুমির কিনারায় এসে দেখলো হাঁসের ছানাগুলো শিয়ালিনীর সাথে চলে যাচ্ছে। আরে ধুর, এটা কোনো কাজ হলো? চেয়েছিলাম তো হাসির 7-8টি ছানাগুলোকে আমার ছানাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যাব, কিন্তু ওই দুষ্ট পাজি শিয়ালিনী এসে আমার প্ল্যানের 12টা বাজিয়ে দিল। এটা কোনো কাজ হলো? আমার ছানারা এখন হাঁসের ছানাগুলোকে খেতে পারবে না। যাই, কি আর করার, ওদিকে আবার ডিমগুলো বাসায় একা রেখে এসেছি। এই বলে কুমির সেখান থেকে চলে গেল। এদিকে শিয়ালিনী হাঁসের ছানাগুলোকে নিয়ে তার গুহায় চলে গেল। এতগুলো হাঁস ছানা দেখে তো শিয়ালিনীর স্বামী শিয়ালের জিভে পানি চলে এলো। বাও, তুমি তো দেখছি আজ একটা কাজের কাজ করে ফেলেছো। একেবারে 7-7টা হাঁসের ছানাকে শিকার করে এনেছো, তাও আবার সবগুলো জীবিত। হাঁসের এমন কচি ছানাকে দেখেই তো আমার জিভ থেকে পানি টপ টপ করে পড়ছে। দাও দাও বউ, এখন দুজনের টপাটপ হাত ছানাগুলোকে গিলে ফেলি। খবরদার, ওদের দিকে একদম নজর দেবে না। আমি ওদেরকে তোমার খাওয়ার জন্য আনিনি। 12 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে একটা ছানা দিতে পারোনি, আবার অন্যের ছানাকে খেতে চাইছো? বউ, তুমি এসব কি বলছো? তোমার কথার মাথামুন্ড তো আমি কিছুই বুঝতে পারছি না। হাঁসের ছানাদের আমরা খাবো না তো কি করব? ওদের কি বাবা মায়ের মতো আদর যত্ন করবো? হ্যাঁ হ্যাঁ, তাই করবে। আজ থেকে এই ছানাগুলো আমার ছানা, আমি ওদের মা। ওদের মাকে আমার চোখের সামনে এক দুষ্ট কুমির নির্মমভাবে খেয়ে ফেলেছে। ওরা আমাকে বিশ্বাস করে আমার সাথে এসেছে। আমি ওদের বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। কি বলছো কি হাসি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা হলাম শিয়াল, হাঁসের ছানা কি করে আমাদের ছেলে মেয়ে হবে? আমার শিয়াল ছানার দরকার নেই, আমার এই হাঁস ছানারই দরকার। ওরাই আমার সন্তান, ওরাই আমাকে মা বলে ডাকবে। তুমি এখন গিয়ে ওদের জন্য খাবার নিয়ে এসো। যা বলছে তাই করো, আর আমার কথা না শুনলে আমি তোমাকে ছেড়ে ওদেরকে নিয়ে চলে যাব। শিয়ালিনীর কথা শুনে শিয়াল খুবই বিপদে পড়ে গেল। তাই হাঁসের ছানাগুলোকে তাদের সন্তান হিসেবে মেনে নিতে বাধ্য হলো। তারপর শিয়াল হাঁসের ছানাগুলোর জন্য খাবার আনতে চলে গেল। এভাবে হাঁস ছানাগুলো শিয়াল শিয়ালিনীর ঘরে বেশ আদর যত্নেই বড় হতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল বাস করত। দুষ্ট পাজি শিয়ালের কাজই ছিল জঙ্গলে বসবাসকারী হাঁস মুরগিগুলোকে ধরে খাওয়া। তাই শিয়ালের ভয়ে জঙ্গলের হাঁস মুরগিগুলো তাদের বাসার বাহিরে বেরি হতে পারে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আরে ধুর, এটা কোনো কথা হলো? সেই কখন থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত তো কোনো হাঁস মুরগি চোখে পড়লো না। এই হাঁস মুরগিগুলো তো দেখছি এখন চালাক হয়ে গেছে। আমার ভয়ে তো এখন ওরা বাসা থেকে বেরিয়ে হয় না। কোন ঘন জঙ্গলের ভিতর যে ঘাপটি মেরে বসে আছে, এখন আমি ওদেরকে কোথায় খুঁজি? এদিকে তো আমার পেটের ভিতরে ক্ষুধার জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছে। যাই, একটু সামনে এগিয়ে গিয়ে দেখি অন্য কোনো শিকার টিকার পাই কিনা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওরে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এদিকে গভীর জঙ্গলের ভেতরে এক গুহার মধ্যে লুকিয়ে ছিল এক হাসি ও তার 2 ছানা। মা, শুনলে তো? ওই দুষ্ট পাজি শিয়ালটা গান গাইতে গাইতে আমাদের বাসার সামনে দিয়ে যাচ্ছে। চুপ কর মা, চুপ কর, শুনে ফেলবে তো। না মা, শুনতে পারবে না। ও এতক্ষণে অনেক দূরে চলে গেছে। আজকের জন্য তো প্রাণটা বেঁচে গেল,
কিন্তু ওই পাজি শিয়ালের চালাই তো জঙ্গলের নদীতে যেতেই পারি না। বাসা থেকে বের হলেই কাটা কেমন ছমছম করে। কখনোই দুষ্ট পাজি শিয়াল এসে খপ করে ধরে খেয়ে নেয়, কিন্তু মাছ আর শামুক ছাড়া তো আমাদের চলেই না। এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে নদীতে মাছ ধরতে যাব? আচ্ছা মা, আমরা কি মাছের শামুক ছাড়া অন্য কিছু খেতে পারবো না? হ্যাঁ মা, অন্য কিছুও তো খেতে পারি, এই যে যেমন ধান গম এগুলো। কিন্তু আমরা তো জঙ্গলে থাকি, এখানে ধান গম পাবো কোথায়? আমাদের হাঁস বংশের অনেকেই গেরস্থদের বাড়িতে থাকে, তারা সাধারণত ধান গম খেয়েই বেঁচে থাকে। তাহলে তো মা আমরাও ধান খেতে পারি। বললামই তো মা, ধান তো খেতেই পারি, কিন্তু ধান পাবো কোথায়? মা, আমাদের গুহার সামনে তো অনেকখানি জায়গা পড়ে আছে, তুমি যদি সেখানে ধানের চাষ করো তাহলেই তো আমরা নিজেদের চাষ করে ধান খেতে পারবো। কথাটা অবশ্য তুই মন্দ বলিসনি রে মা, তবে ধান চাষ করতে গেলে তো আগে ধানের বীজ দরকার। ধানের বীজ পাবো কোথায়? মা, আমাদের এই জঙ্গলটা শেষেই তো মানুষদের গ্রাম, ওই মানুষদের গ্রামেই তো মানুষরা অনেক ধান চাষ করেছে। ওখান থেকে কিছু ধান নিয়ে এসে যদি আমরা বৃষ্টির পরে গুহার সামনে রোপণ করে দেই, তাহলে দেখবে সেই ধানগুলো থেকেই চারা গজাবে, আর তারপর সেই চারাগুলো বড় হয়ে একসময় তাতে ধান ধরবে। বাহ মা, তোর তো দেখছি দারুণ বুদ্ধি হয়েছে। এত বুদ্ধি তো আমার মাথাতেও আসেনি। তুই এগুলো জানলে কি করে মা? মা, তোমার সাথে ওই দিন নদীতে গিয়েছিলাম না মাছ শিকার করতে, ওই দিন আমি নদীর ধারে দেখেছি কিছু ধান পড়েছিল, সেগুলো আমি খেয়েও ছিলাম, খুব দারুণ খেতে। কিন্তু তুমি আমাকে বকবে বলে আমি তোমায় বলিনি। তার কিছুদিন পর আবারও যখন তোমার সাথে শিকার ধরতে গেলাম, দেখি সেই পড়া ধানগুলো থেকে চারা গজিয়েছে। ও সত্যি রে মা, তুই অনেক বুদ্ধিমান হয়েছিস। আচ্ছা ঠিক আছে রে মা, আজ আমি রাতে যাব মানুষের গ্রাম থেকে ধান নিয়ে আসতে। চুপি চুপি লুকিয়ে যেতে হবে, নয়তো যদি ওই পাজি দুষ্ট শিয়াল টের পায় তাহলে আমার ধান নিয়ে আসা বের করবে। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাত যখন গভীর হলো, হাসি তখন চুপি চুপি জঙ্গলের ভেতর দিয়ে মানুষের গ্রামে চলে গেল। তারপর সেখান থেকে কিছু ধান মুখে করে নিয়ে তার বাসায় ফিরে এলো। তবে সেই রাতটি কেটে গেল। মা, তুমি কি কাল রাতে মানুষের গ্রাম থেকে ধান নিয়ে এসেছিলে? হ্যাঁ মা, দিয়ে এসেছি। গভীর রাতে তুই ঘুমিয়ে গিয়েছিলে বলে তাই তোকে আর ডাকিনি। ওই দেখ মা, ধান। খুব ভালো করেছো মা, এখন শুধু আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। বৃষ্টি হলেই আমরা আমাদের ঠোঁট দিয়ে ওই জায়গাটা একটু হালকা করে নিব, তারপরে ধানগুলো আমরা এক এক করে রোপণ করে দেব। এখন বৃষ্টি যে কবে হয় তার জন্যই অপেক্ষা করতে হবে। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে গেল। একদিন জঙ্গলে বেশ ঝুম বৃষ্টি শুরু হয়। তখন তারা দুই মামে মিলে তাদের গুহার সামনের ফাঁকা জায়গাটা চাষ করতে লাগলো। আর বৃষ্টি থেমে গেলে তাদের ঠোঁট দিয়ে ধানগুলো এক এক করে রোপণ করে দিল। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হাসি গুহার বাহিরে গিয়ে দেখলো ধানগুলো থেকে চারা গজিয়েছে। মারে, জলদি আয়, দেখে যা কি অবাক কাণ্ডটাই না ঘটেছে। যাচ্ছি মা। কি হয়েছে মা, ডাকছো কেন? এই দেখ মা, ধানগুলো থেকে চারা গজিয়েছে। হ্যাঁ মা, তাই তো, চারাগুলো তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা, এখন চারা গাছগুলোর আমাদের যত্ন নিতে হবে, তাহলে চারা গাছগুলো দ্রুত বড় হয়ে তাতে ধান হবে। ঠিকই বলেছো মা, আমরা ওদের এখন থেকে অনেক বেশি যত্ন নিব। এরপর থেকে হাসি আর তার মেয়ে সেই ধানের চারা গাছগুলোর অনেক যত্ন নিতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। চারা গাছগুলো বড় হয়ে ধান গাছে পরিণত হয়ে তাতে ধান ধরেছে। এখন তাদের মামের খুশি আর দেখে কে? দেখেছো মা, অল্প কিছুদিনের মধ্যে আমরা কেমন ধান উৎপাদন করে ফেললাম। এখন আমাদের আর কষ্ট করে নদীতে গিয়ে মাছ খেতে হবে না, আর ওই দুষ্ট পাজি শিয়ালও এখনো আমাদের আর ধরতে পারবে না। আমরা এখন আমাদের নিজেদের উৎপাদিত ধান খেয়ে থাকতে পারবো। ঠিক বলেছিস রে মা,
আমিও এখন অনেক খুশি হয়েছি। সব সময় ওই দুষ্ট পাজি শিয়ালের জন্য ভয়ে ভয়ে থাকতে হতো। ভয়ে ভয়ে নদীতে যেতে হতো মাছ ধরতে। আর ওই পাজি শিয়ালটাও নদীর ধারে বসে ওত পেতে থাকতো। এখন আর ওই পাজি শিয়াল আমাদের ধরতে পারবে না। এভাবেই হাসি আর তার মেয়ে তাদের উৎপাদিত ধান খেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর এদিকে ওই দুষ্ট পাজি শিয়াল জঙ্গলে খাবারের অভাবে এ জঙ্গল ছেড়ে চলে গেল। তারপর থেকে তারা মা মেয়ে নদীতে গিয়ে নির্ভয়ে মাছ শামুক খেতে পারত। শিমুলতলে জঙ্গলে এক গাভী বাস করত। সেই জঙ্গলেই বাস করত ছাগি নামের এক ছাগল। তারা দুজনেই গাজর খেতে খুব পছন্দ করত। গাজর ছাড়া যেন তাদের দিনই যেত না। তারা সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে গাজরের খোঁজ করত। একদিন তারা দুজনেই দুদিকে গাজরের খোঁজ করতে যায়। কি জ্বালায় পড়লাম রে বাবা, সারা জঙ্গল ঘুরেও কোনো গাজর পেলাম না। গাজরের জন্য মনটা কেমন যেন করছে, কিছুই ভালো লাগছে না। এই বলে গাভী আবারও গাজরের খোঁজ করতে লাগলো। এদিকে ছাগিও গাজরের খোঁজ করতে করতে গহীন জঙ্গলে যায়। উফ বাবা, গাজর খুঁজতে খুঁজতে তো জঙ্গলের গহীনে চলে এলাম, এখনো গাজরের কোনো খোঁজই পেলাম না। আচ্ছা, গাজর কেউ খেয়ে নেয়নি তো? এসব বলতে বলতে ছাগল যখন সামনে যাচ্ছিল, সে দেখে সেখানে একটি গাজর পড়ে আছে। উফ বাবা, অবশেষে আমি গাজর পেলাম, অনেক খোঁজাখুঁজির পর। যাই, গাজরটা খাই। এই বলে ছাগি যখন গাজরের কাছে এগিয়ে গেল, তখনই সেখানে গাভী চলে আসে। এই যে গাভী বোন, থামো থামো, এই গাজরটি আমার। আমার মানে গাজরে কোনো নাম লেখা আছে নাকি? হ্যাঁ, এই গাজর প্রথমে আমি দেখেছি। তাতে কি হয়েছে? গাজরের কাছে আমি চলে এসেছি। তো কি হয়েছে? আমি আগে দেখেছি মানে এই গাজরটি আমার। যদি এমনটাই হয় তাহলে তো আমি এই জঙ্গলটাকে আগে দেখেছি। এর মানে কি জঙ্গলটা আমার? আমি এত কিছু জানি না, এই গাজরটি আমার। বেশি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। এই গাজর তো আমি খাবো। আমিও দেখি তুমি কি করে খাও। ছাগি আর গাভী যখন এসব কথা বলছিল, তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট শিয়াল। আর শিয়াল তাদের ঝগড়া শুনতে পেয়ে তাদের কাছে যায়। কি ব্যাপার, তোমাদের ঝগড়ার জ্বালায় তো জঙ্গলে থাকাই যাচ্ছে না। তা তোমরা কি নিয়ে ঝগড়া করছো শুনি? আর বলো না শিয়াল ভাই, এই ছাগি আমাকে গাজর খেতে দিচ্ছে না। কি ব্যাপার সাগি দিদি, তুমি গাজর খেতে দিচ্ছ না কেন? শোনো শিয়াল ভাই, এই গাজরটি আমার। মিথ্যে বলছে, এই গাজর আমার। কি করে তোমার হলো গাভী বোন? এই গাজরটি তো প্রথমে আমি দেখেছি। তাতে কি, গাজরের কাছে তো প্রথমে আমি এসেছি। ওফ, থামো তো তোমরা, আবার ঝগড়া শুরু করলে। এই যে শিয়াল ভাই, আপনি গাভী বোনকে বুঝিয়ে দেন, সে যেন আমার গাজর না খায়। তোমরা দুজন এতটাই বড়, এই একটা গাজর দিয়ে তোমাদের কি হবে শুনি? এই গাজরটা খেলে তো তোমাদের কারোরই পেট ভরবে না। তাহলে কি করব? পুরো জঙ্গলে কোথাও গাজর নেই। তোমাদের যেহেতু গাজর এত পছন্দের, তোমরা নিজেরা গাজর উৎপাদন করছো না কেন বলো তো? সেটা কিভাবে? শোনো, আমি বলি কি, গাজর যদি তোমাদের পছন্দের খাবার হয়, তাহলে তোমরা এক কাজ করো, দুজনে মিলে গাজরের চাষ শুরু করো, তাহলেই তো আর কোনো ঝগড়া থাকবে না। তখন গাভী আর ছাগল ভাবতে লাগে যে এটি একটি ভালো বুদ্ধি। তারা শিয়ালের কথায় রাজি হয়ে যায়। এটা তো খুবই ভালো বুদ্ধি, গাজর চাষ করলে আমাদের তো গাজরের কোনো অভাবই হবে না। তুমি কি বলো গাভী বোন? খুবই ভালো হবে, আমিও রাজি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে গাজরের চাষবাস শুরু করো। আর এই গাজরটি এখানে রেখে গেলে তোমরা এটা নিয়ে আবার ঝগড়া শুরু করবে, তাই গাজরটা খেয়ে আমি চলে যাই। এরপর শিয়াল সে গাজরটি চালাকি করে খেয়ে নেয়, তারপর সেখান থেকে চলে যায়। চলো আমরা চাষাবাদ শুরু করি। এরপর তারা চাষাবাদ শুরু করে, কিন্তু তাতেও তাদের ঝগড়া লেগেই থাকতো।
এক এক সময় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একদিন গাভী তাদের গাজরের জমিতে এসে বলে, এই সাগি তো এখনো আসেনি, আর জমিতে পানি দেওয়ার দায়িত্ব তার ছিল, আর এদিকে ফসল শুকিয়ে যাচ্ছে। যদি গাজর ভালো না হয় তাহলে ওর রক্ষে নেই। সে সময় সেখানে সাগি চলে আসে। কি হয়েছে? আজ তো আমার দায়িত্ব, তুমি চলে আসলে যে? আমি আসলাম বলেই দেখতে পেলাম কিরকম অবহেলা হয়। মানে? এখন আসার সময় হলো তোমার? এদিকে যে জমি শুকিয়ে যাচ্ছে। তুমিও তো কাল এ সময়ই এসেছিলে। কই, আমি তো কিছু বলিনি তোমায়। আর এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া মানে তুমি পানি ঠিক মতো দাও না। অবহেলা এখানেই তোমার। এভাবেই তাদের মাঝে খুনসুটি ঝগড়া লেগেই থাকতো। সাগি বোন, আমরা কাল বা পরশু গাজর উঠাতে পারবো। গাভী বোন, এখন আর গাজরের আমাদের কোনো অভাব হবে না। গাজর নিয়ে আর কোনো চিন্তাও করতে হবে না। যখন ইচ্ছে তখনই মন ভরে গাজর খেতে পারবো। ঠিক বলেছো। আর শোনো সাগি বোন, আমি একজনের বাড়িতে যাচ্ছি, তুমি এদিকে খেয়াল রেখো। ঠিক আছে গাভী বোন। আর তখনই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছিল। ওই দেখো, আকাশে পুরো কালো মেঘ ছেয়ে গেছে। মনে হয় বৃষ্টি নামবে। তাহলে আমি আগে আগেই চলে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর গাভী চলে যায় আর ছাগি পাশের ঘরে শুয়ে থাকে। এভাবে রাত হয়ে যায় আর রাতের বেলা মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। অন্যদিকে ছাগল তখন গভীর নিদ্রায় ছিল, তাই সে কিছুই বুঝতে পারেনি। সারা রাত খুব জোরে বৃষ্টি হওয়ায় তাদের সকল গাজর নষ্ট হয়ে যায়। সকালবেলা গাভী জমিতে ফিরে আসে আর দেখে তাদের সমস্ত গাজর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এটা দেখে গাভী ভীষণ রেগে যায় আর সাগিকে ডাকতে শুরু করে। সাগি, এই সাগি, বের হও তাড়াতাড়ি। সাগি গাভীর এমন চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? রাতে তো ঘুম বেশ ভালোই দিয়েছো, তাই না? সত্যি বলেছো। একটু ঠান্ডা আবহাওয়া ছিল, আমার তো বেশ ভালোই ঘুম হয়েছে। আর এদিকে যে সব কিছু শেষ হয়ে গেছে, সে খবর কি আছে? তখন ছাগে দেখে জমির সমস্ত গাজর নষ্ট হয়ে গেছে। এটা কি করে হলো? কাল পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর তার কারণে এই অবস্থা। আমাদের কত কষ্টের গাজর। এসব কিছু তোমার কারণে হয়েছে, বুঝেছো? তুমি কাল রাতে না ঘুমালে সব ঠিক থাকতো। এসব তুমি কি বলছো? গাজর নষ্ট হওয়ার পেছনে সব দোষ তোমার। আমি কি করেছি? সব তোমার দোষ। তুমি যখন দেখলে যে আজ বৃষ্টি হবে, তাহলে তুমি কেন থেকে গেলে না? আমি তো তোমায় বলে গিয়েছি, তোমার ভুল আমায় কেন চাপাচ্ছ? না, তোমার ভুল। এসব নিয়েই তাদের মাঝে ঝামেলা চলছিল। আর তখনই সেখানে সেই শিয়ালটি চলে আসে। তোমাদের মাঝে আবার ঝগড়া কিসের শুনি? আর বলো না শিয়াল ভাই, এই সাগের ভুলের কারণে আমার সকল গাজর নষ্ট হয়ে গেছে। না না শিয়াল ভাই, এই সব কিছুই গাভীর কারণে হয়েছে। না, এই সাগের জন্য। একদম গাভী, তুমি আমার উপর দোষ চাপাবে না। শিয়াল ওদের ঝগড়া শুনে মনে মনে বলে, ওরে বাবা, কি ঝগড়া রে বাবা! এরকম চলতে থাকলে ওরা তো কখনোই দুজনে এক হতে পারবে না। না না, আমাকে এখন কিছু একটা করতে হবে। তখন শিয়াল তাদেরকে বলে, আহা, তোমরা এখন থামবে? যখনই আসি তখনই দেখি তোমরা দুজন বাচ্চাদের মতো ঝগড়া করছো। শোনো, এভাবে হলে তোমরা কখনোই কোনো কাজে সফল হতে পারবে না। যদি দুজনে একসাথে কাজ করতে চাও তাহলে অবশ্যই মিলেমিশে থাকতে হবে। আর ভালোই হয়েছে বৃষ্টিতে এই গাজরগুলো নষ্ট হয়েছে, কারণ বৃষ্টিতে বিষাক্ত কেমিক্যাল ছিল। সেই কেমিক্যালের কারণে গাজরগুলো নষ্ট হয়ে গেছে। আর এই গাজরগুলো নষ্ট না হলে তোমরা এগুলো খেয়ে মারা যেতে, বুঝলে? তাই খোদা তাআলা যা করে সবকিছু ভালোর জন্যই করে। কি বলছো শিয়াল ভাই? তাহলে তো বড় বাঁচা বেঁচে গিয়েছি। সাগি বোন, আমরা নিজেরা আর ঝগড়া করব না, মিলেমিশে কাজ করে আবার অনেক গাজর উৎপাদন করব। ঠিক
বলেছো গাভী দিদি। এই তো ভালো কাজ করেছো। আচ্ছা ঠিক আছে, মিলেমিশে থেকো তোমরা। আমি তাহলে এখন আসি। এরপর শিয়াল মুচকে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কারণ কেমিক্যালের কথাটা শিয়াল মিথ্যে বলেছিল। আর দুজনেই সুখে জীবন কাটাতে থাকে।